Dear students, hope all of you are well. Welcome to my online class. This is my second class with you. In my previous class, I have discussed about how your brain negotiates traffic, Unit 2, Lesson 1. Today, I will discuss about Lesson 2, titled Traffic Capital of the World. Let us see what is here. Now read this article written by Michael Hobbs titled Welcome to the Traffic Capital of the World. বলা হচ্ছে যে ট্রাফিকের রাজধানীতে তোমাকে স্বাগতম। আমরা কি বলতে পারবো ট্রাফিকের রাজধানী কোনটা? কনফিউজড অনেকেই, তাই না? দেখি এখানে টেক্সটে কি বলছে। I am in a teeny steel case attached to a motorcycle. আমি কোথায় আছি? মোটরসাইকেলের সাথে একটা ছোট স্টিলের খাঁচা, আমি সেটার সাথে আটকে আছি। স্টার্টারিং থ্রু ট্রাফিক ইন ঢাকা, বাংলাদেশ। এবং কোথায়? মোটরসাইকেলের পেছনে যে খাঁচার মতো তোমরা অনেকেই দেখে থাকবে, সেখানে আমি বলা হচ্ছে যে আমি এরকম একটা পজিশনে ট্রাফিক জ্যামে আটকে আছি। কোথায়? বাংলাদেশের ঢাকাতে। তাহলে এখান থেকে আমরা কি অনুমান করতে পারি যে ট্রাফিক ক্যাপিটাল বলতে কোন শহরকে বোঝানো হচ্ছে? বাংলাদেশের ঢাকাকে। In the last 10 minutes we have moved forward maybe 3 feet. তো এখানে লেখক বলছেন যে গত 10 মিনিট ধরে উনি কতটুকু এগোতে পেরেছেন সামনে? বলছেন মেবি 3 feet, মানে সম্ভবত 3 ফুট, নট শিওর। ইঞ্চ বাই ইঞ্চ দ্য ড্রাইভার রেঞ্চিং দ্য হুইল লেফট অ্যান্ড রাইট। এবং এই যে 3 ফুট দূরত্ব উনি অতিক্রম করেছেন, সেটা কিভাবে? বলছেন যে ইঞ্চি ইঞ্চি করে। তার মানে এমন একটা অবস্থা, তোমরা যারা ঢাকা শহরে গেছো, যখন ট্রাফিক জ্যাম হয় তো খেয়াল করে দেখবে যে একটা গাড়ির গায়ে আর একটা গাড়ি এমন ভাবে লাগানো থাকে যে আসলে মানে ডানে বায়ে সামনে পিছনে কোনো দিকেই মুভ করার কোনো স্কোপ থাকে না। তো লেখক ঠিক তেমন একটা পজিশনে আছেন। wriggling deeper into the waist between a delivery truck and a rickshaw in front of us. এবং ওনার গাড়িটা কেমন অবস্থায় আছে? বলছেন যে একদিকে একটা ডেলিভারি মানে মালবাহী একটা ট্রাক, আর সামনে হচ্ছে রিক্সা। তো উনি কিসে বসে আছেন? আমরা কি আইডিয়া করতে পারি এখান থেকে? উনি বলছেন যে আমি ছোট একটা স্টিলের খাঁচা, যেটা মোটরসাইকেলের সাথে অ্যাটাচ। এটা এটা কোন ধরনের গাড়ি বলতে পারবে তোমরা, যদি কেউ দেখে থাকো? হ্যাঁ, এটা হচ্ছে উনি সিএনজির কথা বলছেন মূলত, যে সিএনজির পেছনটা কি খাঁচার মতো না, আর সামনেটা কিছুটা মোটরসাইকেলের মতো। উনি সেটাই, যেহেতু লেখক এখানে কে, মাইকেল হবস, একজন ফরেনার, এজন্য ওনার কাছে এই গাড়ির প্যাটার্নটাও নতুন, এই জন্য উনি বর্ণনাটা আমাদেরকে এভাবেই দিয়েছেন। Up ahead, the traffic is jammed so close together that pedestrians are climbing over pickup trucks and through empty rickshaws to cross the street. উনি কি বলছেন যে সামনে ট্রাফিক জ্যামটা এতই বেশি জ্যাম, এত ক্লোজ যে পথচারীরাও পার হতে পারছে না। মানে এমন, এই যে বললাম যে একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি এমন ভাবে লেগে আছে যে পথচারীদের পারাপার হওয়ার কোনো উপায় নেই। তো তারা কি করছে? তারা পিকআপ ট্রাক এমনকি খালি রিক্সার ওপর দিয়ে উঠে রাস্তা ক্রস করছে। কি এটা কি খুব ভালো মনে হয়? রিস্কি না? হ্যাঁ, অবশ্যই রিস্কি, কারণ যে কোনো মুহূর্তে গাড়িগুলো যদি চলতে শুরু করে তাহলে কিন্তু এই পথচারী যে কোনো মুহূর্তে বিপদের সম্মুখীন হবেন। 2 rows to my left is an ambulance, blue light spinning uselessly. তো লেখক কি বলছেন যে লেখকের বামে আবার কিসের লাইন পড়েছে? অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স কি করছে? তার সিগন্যাল লাইট অটোমেটিক্যালি বাজিয়েই চলেছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। This is what the streets here look like from 7 o'clock in the morning until 10 o'clock at night. তো বলা হচ্ছে ঢাকা শহরের রাস্তার এটা একটা নিত্য নৈমিত্তিক দৃশ্য, সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত। If you are rich, you experience it from the back seat of a car. তো বলছেন যদি তুমি ধনী হও, তাহলে এই যে দৃশ্যটার বর্ণনা এতক্ষণ আমি দিলাম, যে সামনে পিছনে চারিদিকে এই ব্লকেজ, পারাপার হওয়ার কোনো উপায় নেই। লেখক বলছেন যে যদি তুমি ধনী হও তাহলে তুমি তোমার নিজের ব্যক্তিগত গাড়িতে বসে এই দৃশ্যটা অবলোকন করতে পারবে। ইফ ইউ আর পুয়ার, যদি তুমি গরিব হও, ইউ আর ইন এ রিক্সা ব্রিদিং ইন দ্য এক্সস্ট। তো বলা হচ্ছে যে যারা গরিব বলতে একেবারে যে
তেমনটা না, মানে যার ব্যক্তিগত গাড়ি নেই লেখক তাদের কথা বলছেন, যে তারা এই দৃশ্যটা কোথা থেকে দেখবে, রিক্সায় বসে বিরক্ত হয়ে যাবে, হয়তো রোদ, মাথার উপরে রোদ, গরম, চারিদিকে গাড়ির ধোয়া, গ্যাঞ্জাম, এমন একটা পরিবেশ যে না উনি রিক্সা থেকে নেমে এগোতে পারবেন, না ওনার রিক্সা এগোবে, এমন একটা অস্বস্তিকর পরিবেশ। আই এম সিটিং ইন দ্য ব্যাক অফ এ সিএনজি। দেখো এখানে এসে কিন্তু রাইটার এবার গাড়ির নাম মেনশন করলেন যে উনি কোথায় বসে আছেন, সিএনজির পিছনে। এবং দেখো আমাদের ডানে একটা ছবি দেয়া আছে সিএনজির, দেখতে পাচ্ছ তোমরা কি পিছনটা, এটা জাস্ট, এটা তো অনেকটা ওপেন, কিন্তু ঢাকা শহরের যে সিএনজি গুলো পিছনটা কিন্তু পুরোটাই একটা খাঁচার মতো, জাস্ট ছোট একটা দরজা থাকে, দরজাটা খুলে ভেতরে প্যাসেঞ্জার ঢুকিয়ে আবার দরজাটা বন্ধ করে দেওয়া হয়। A three-wheeled motorcycle shaped like a slice of pie and covered with scrap metal. এখানে উনি সিএনজির বর্ণনা দিচ্ছেন কেমন, 3 চাকার মোটরসাইকেলের মতো দেখতে, ঠিক অনেকটা মানে পিঠার একটা টুকরা কেটে নিলে যেরকম হয়, এটা রাউন্ড শেপ থেকে যদি এক টুকরা কেটে নেওয়া হয় ঠিক সেটা দেখতে যেমন লাগে স্লাইসটা, ঠিক ওরকম সিএনজিটা, যেটার কাভার থাকে কি বিভিন্ন ধাতব ম্যাটেরিয়াল দিয়ে, যেটা মানে সিএনজির যে বডিটা আর কি, লোহা, ইস্পাত, অ্যালুমিনিয়াম, এই টাইপের কিছু মেটাল দিয়ে যেটার বডিটা তৈরি করা হয়ে থাকে। আই এম হিয়ার ওয়ার্কিং অন এ হিউম্যান রাইটস প্রজেক্ট। এখন আসল কথায় আসা গেল যে কেন লেখক ঢাকা শহরে আছেন, এই দৃশ্য, এই ট্রাফিক জ্যামের এই দৃশ্য উনি কেন দেখছেন, কারণ উনি এখানে একটা প্রজেক্টের কাজে এসেছেন, কিসের উপরে, মানবাধিকারের উপরে। বাট whenever I ask people in Dhaka what they think international organizations should really be working on, they tell me about the traffic. বলছেন যেহেতু আমি মানবাধিকার নিয়ে কাজ করতে ঢাকাতে এসেছি, তো যখনই আমি জনগণকে জিজ্ঞাসা করি যে আন্তর্জাতিক সংস্থাগুলোর কি করা উচিত বলে আপনি মনে করেন, বা কোন বিষয়ের উপর কাজ করা উচিত বলে আপনি মনে করেন, তখন লোকজন কিসের কথা বলে, প্রায় তারা এই ট্রাফিক জ্যামের কথাই বলে থাকে। তার কারণ লেখক নিজেই আজকে সেই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন, এই জন্য উনি বুঝতে পারছেন যে কেন লোকজনই অন্যান্য কোনো উন্নয়নের কথা না বলে শুধু ট্রাফিকের কথা বলে। Alleviating traffic congestion is one of the major development challenges of our time. এখন আমরা যে সময়ে আছি, তো বলা হচ্ছে যে এই সময় দেশকে অগ্রগতির দিকে নিয়ে যেতে গেলে আমাদের একটা অনেক বড় বাধা কিন্তু এই ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যামের সমস্যাটা দূর করাটাও কিন্তু খুব বেশি সহজ কাজ নয়। Half the world's population already lives in cities, and the United Nations estimates that the proportion will rise to nearly 70% by 2050. কি বলা হচ্ছে যে পৃথিবীর জনসংখ্যার অর্ধেক লোক কোথায় বাস করে, শহরে। তাহলে দেখা যাবে কি যে শহরে গাড়ি ঘোড়া লোকজনের চাপ বেশি, তো জায়গার তুলনায় যখন তোমার পরিবহন বা লোকের পরিমাণ বেশি হবে তখন স্বাভাবিক সেখানে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হবে। এবং আরো কি ধারণা করা হচ্ছে, জাতিসংঘ একটা পরিসংখ্যান করেছে যে 2050 সাল নাগাদ মোটামুটি শহরে বসবাসকারী লোকের সংখ্যা গিয়ে দাঁড়াবে 70%। তাহলে এখন তুমি চিন্তা করো যে শহর কিন্তু আয়তনে বাড়ছে না, কিন্তু প্রতিনিয়ত সেখানে যখন মানুষ বাড়ছে, যানবাহন বাড়ছে, তখন স্বাভাবিক সেখানে কিন্তু এই ট্রাফিক জ্যামের মতো প্রবলেমটা আরো বেশি ডিপ থেকে ডিপার হবে। The world's densest and fastest growing city is a case study in how this problem got so bad and why it's so difficult to solve. এখন এরপরে হচ্ছে কি যে এভাবে যখন তোমার প্রতিনিয়ত ঢাকা শহরের কথাই যদি বলা হয়, যে ঢাকাকে বলা হচ্ছে এখানে পৃথিবীর সবথেকে ঘনবসতিপূর্ণ একটা শহর, তো বলা হচ্ছে যে এভাবে যদি সমস্যাটা বাড়তে থাকে তাহলে এটা কতটা খারাপ হতে পারে, এবং সেই অবস্থা থেকে সেই অবস্থা থেকে বা এরকম পরিস্থিতি থেকে উত্তরণ পাওয়াটা কিন্তু আসলেই তখন কঠিন হয়ে পড়বে। Dhaka's infrastructure doesn't match the scale of its population. এখন কি বলছে যে ঢাকা শহরের যে অবকাঠামো, দ্যাট মিনস তার যে আয়তন, সেই আয়তনের সাথে কিন্তু অলরেডি যে পরিমাণ লোক সংখ্যা সেখানে বাস করছে সেটা কিন্তু তার সাথে ঠিক ম্যাচিং হয় না, কারণ আয়তনের তুলনায় ঢাকা শহরে অনেক বেশি সংখ্যক লোক বাস করে। Just 7% of the city is covered by roads compared with around 25% of Paris and
ভিয়েনা। তো বলা হচ্ছে ঢাকা শহরের মাত্র 7% জায়গা জুড়ে রাস্তা আছে, যেটাকে যদি পৃথিবীর অন্যান্য উন্নত দেশের সাথে তুলনা করা হয়, প্যারিস বা ভিয়েনা, সেই শহরগুলোতে দেখা যাবে কি সেখানে তার ওই প্যারিস বা ভিয়েনা তার আয়তনের 25% হচ্ছে রাস্তা, যেখানে আমাদের ঢাকা শহরে ঢাকার আয়তনের মাত্র 7% হচ্ছে রাস্তা। ঢাকা also suffers from the absence of a planned road network, এবং সেখানে আরো প্রবলেম কি আছে যে এই 7% রাস্তার ভেতরেও আমাদের কিন্তু প্ল্যানটা ওয়েল প্ল্যানেড না, মানে রাস্তাটাও এলোমেলো, যে গাড়িগুলো কোন দিক দিয়ে যাবে, কোন দিক দিয়ে মুভ করবে, কিভাবে টার্ন নেবে, মানে এই সিস্টেমটাও কিন্তু আমাদের অর্গানাইজড না। There are 650 major intersections but only 60 traffic lights, many of which don't work. আমাদের আছে 650টি পারাপারের রাস্তা, যেটা ইন্টারসেকশন বলা হয়, যে বিভিন্ন দিক থেকে মোড় ক্রস করতে হয়, কিন্তু ট্রাফিক লাইটস আছে মাত্র 60টিতে। দ্যাট মিনস ট্রাফিক যে সিগন্যাল গুলো ড্রাইভাররা মেনটেন করবে, যে এখন গাড়ি থামাতে হবে, এখন গাড়ি স্লো ড্রাইভ করতে হবে, বা ডানে যাওয়া যাবে না, বামে যাওয়া যাবে না, সেই সিগন্যাল লাইট আছে মাত্র 60টা, তার মধ্যে আবার অনেকগুলাই অকেজ। দ্যাট মিনস দ্য পুলিশ ফোর্স isn't enforcing driving or parking rules, they are in the intersections directing traffic. এখন কি হচ্ছে, যখন ট্রাফিক সিগন্যালটা ঠিক মতো চলছে না, তখন দেখা যাবে কি যে ট্রাফিক পুলিশ নিজের ইচ্ছা মতো গাড়ি কখনো ডানে ছাড়ছে, বাইরে ছাড়ছে, কখনো বা সে কন্ট্রোল করতে পারছে না, মানে সবকিছু মিলে একটা হ্যাফাজেড সিচুয়েশন তৈরি হচ্ছে। The cost of Dhaka's traffic congestion is estimated at 3.8 billion a year, and that's just the delays and air pollution, not the less tangible losses in quality of life. তো দেখা যাচ্ছে কি যে এই ট্রাফিক সমস্যার কারণে ঢাকা শহরের প্রতি বছর $3.8 বিলিয়ন আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তার কারণ এই যে আমাদের সময় নষ্ট হচ্ছে, অনেক সময় দেখা যায় যে ট্রাফিক জ্যামের কারণে বিভিন্ন পণ্য ঠিকমতো পরিবহন করতে পারছি না, তারপরে বায়ু দূষিত হচ্ছে, এরকম নানাবিধ কারণে দেখা যাবে কি যে শুধু আর্থিক দিক থেকে না, আমরা গুণগত দিক থেকেও কিন্তু আমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি। কারণ তোমরা অলরেডি দেখেছো যে এর আগে লেখক বলেছেন যে অ্যাম্বুলেন্সও কিন্তু ট্রাফিক জ্যামের লাইনে দাঁড়িয়ে আছে, ওই অ্যাম্বুলেন্সে যদি কোনো ক্রিটিক্যাল পেশেন্ট থেকে থাকে, তো আমরা তো আসলে গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে ওই পেশেন্ট আসলে সার্ভাইভ করবে কি না। Paradoxically, the poor infrastructure is one of the reasons why the city is growing so fast. এই যে এর সাথে কি যে কেন এই শহরে এই সমস্যাটা আরো কেন বৃদ্ধি পাচ্ছে, তার কারণ কি তার অবকাঠামোর মান কিন্তু উন্নয়ন ঘটছে না। Without roads or trains to which claim to be suburbs, Dhaka residents have no choice but to crowd into the middle, set up slums between high rises and walk to work. That means ঢাকা শহরের এমন একটা অবস্থা যে তোমরা যারা গেছো, বিশেষ করে মধ্যে ছিল যারা গেছো, একটু খেয়াল করবে যে বেশিরভাগ বড় বড় অফিসের হেড অফিস গুলা ওখানে। তো দেখা যাচ্ছে যে এই যে এমপ্লয়ি গুলো, তাদেরকে তাদের রেগুলার অফিসে জয়েন করতে হলে অফিসের আশেপাশে থাকতে হয়, তা না হলে দূরে থাকলে দেখা যাবে কি যে ট্রাফিক জ্যামের কারণে সে ঠিক মতো অফিসে অ্যাটেন্ড করতে পারছে না। ইভেন তার ছেলে মেয়েদের স্কুল কলেজ, মানে সবকিছু সুবিধার জন্য সবাই কিন্তু কাছাকাছি থাকতে, ওয়ার্কিং প্লেসের কাছাকাছি থাকতে চায়। তো ওয়ার্কিং প্লেস অনুযায়ী সবার থাকার সুবিধাটা ওরকম নেই, তো সে দেখা যাচ্ছে যে এর জন্য মানে ঘিঞ্জি বস্তি, ছোট ছোট কুপড়ি ঘর, এরকম মানে একটা বিচ্ছিরি অবস্থা। যারা গেছো আর কি তারা বুঝতে পারবে, যারা দেখোনি তারা হয়তো বুঝতে পারছো না। তো এর ফলে হচ্ছে কি যে কোনো অপশন নেই কিন্তু, যে যেভাবেই হোক আমাকে ওখানে সার্ভাইভ করতে হবে। তা আমি যদি ভালো ফ্ল্যাটে না থাকতে পারি, আমার ইনকামের সাথে যদি আমি সামঞ্জস্য করে ভালো পরিবেশে না থাকতে পারি, তখন আমাকে বাধ্য হয়ে কিন্তু কোনো বস্তিতে, খুপড়িতে বা এই টাইপের কোনো ঘরে থাকতে হবে। এভাবে হচ্ছে কি আস্তে 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 কিন্তু আমাদের পরিবেশটাও কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। দেন দেয়ার আর দ্য ইউজার্স অফ রোডস। এরপর আসে কি যে রাস্তা যারা ব্যবহার করেন তাদের কথা বলি। Besides pedestrians, the narrow lanes are shared by bicycles, rickshaws, scooters, motorcycles, CNGs, buses and cars. এখন রাস্তা ব্যবহার করেন কারা? পথচারীরা তো ব্যবহার করেনি, তার সাথে আরো কি কি আছে? বাইসাইকেল, রিক্সা, স্কুটার, মোটরসাইকেল, সিএনজি, বাস, ব্যক্তিগত প্রাইভেট কার। All these modes take up a different amount of space and have different top speeds. এখন এই যে পরিমাণগুলোর কথা আমরা বললাম,
এক একটা শেপ এক এক রকম, এক একটা যেমন একটা বাসের জন্য বেশি জায়গা লাগে, বাসের তুলনায় যদি প্রাইভেট কারের কথা বলি, প্রাইভেট কারে কম জায়গা লাগবে, সেই তুলনায় রিক্সাতে আরো একটু কম লাগে, সাইকেলে আরো কম। তো দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্যাটাগরির ভেহিকেলের জন্য আমাদের বিভিন্ন অ্যামাউন্টের স্পেস দরকার হচ্ছে। আবার আরেকটা প্রবলেম কি, যে এক একটা যানবাহনের স্পিড কিন্তু এক এক রকম, যে চাইলেই তুমি সবগুলোকে একই স্পিডে আনতে পারবা না। মোস্ট পিপল ইউ টক টু ইন বাংলাদেশ ব্লেম দ্য ট্রাফিক জ্যামস অন দ্য রিক্সাস। যখন বাংলাদেশি কোনো লোকের সাথে আমরা ট্রাফিক জ্যাম নিয়ে কথা বলতে যাই, বেশিরভাগ সবাই তাকে দুষবেন যে রিক্সার জন্য ট্রাফিক জ্যাম হয়। কিন্তু এখন রিক্সাগুলোকে যদি ব্যান করে দেওয়া হয়, তাহলে যাদের ব্যক্তিগত গাড়ি নেই তারা কিভাবে যাবেন? কারণ আমরা তো সবাই সিএনজি অ্যাফোর্ড করতে পারবো না, কারণ সিএনজি বেশ কস্টলি। তাহলে রিক্সা যদি একদম ব্যান করে দেওয়া হয়, তাহলে আবার কিছু লোক কিন্তু অনেক অসুবিধায় পড়ে যাবেন। দেয়ার আর টু মেনি অফ দেম দে সে। তো যারা রিক্সার বিপক্ষে কথা বলেন তারা কি বলেন, যে রিক্সার সংখ্যাটা একটু বেশি হয়ে গেছে। and they drive so slowly that they trap the cars, buses and CNGs behind them. এবং কি বলছেন, যে রিক্সা পুলাররা খুব স্লো স্পিডে রিক্সা মুভ করেন, কারণ রিক্সা তো আর ইঞ্জিনে চলবে না, প্যাডেল করে চলতে হয় নিজের শরীরের বলে। তো ওনারা কি বলছেন, যে এরা স্লো ড্রাইভ করে বলে এর পিছনে অনেক গাড়ির জ্যাম তৈরি হয়ে যায়। The government is under pressure to designate some lanes as car only, to build wider roads and overpasses, to take the slow traffic out from in front of the fast. তো সরকারকে এই জন্য চাপের মুখে রাখা হয়েছে কি, যে যদি ব্যক্তিগত গাড়ির জন্য আলাদা লেন করে দেওয়া হয়, রিক্সার জন্য আলাদা লেন করে দেওয়া হয়, এবং রাস্তাগুলো যদি একটু চওড়া করা হয়, ওভারপাস আন্ডারপাস এই টাইপের রাস্তার ব্যবস্থা করা হয়, যেমন উড়াল সেতু, মাটির নিচ দিয়ে রাস্তা, এগুলো যদি বিকল্প উপায় হিসেবে সরকার ব্যবস্থা নিতে পারেন, তাহলে দেখা যাবে যে ধীরে ধীরে হয়তো আমরা ট্রাফিক জ্যামের এই প্রবলেমটা থেকে বেরিয়ে আসতে পারবো। কারণ যেহেতু আমি চাইলে ঢাকা শহরকে আয়তনে বাড়াতে পারছি না, এবং প্রতিনিয়ত ঢাকা শহরে আমার লোক বা যানবাহনের চাপ বেড়েই চলেছে, তাহলে সেক্ষেত্রে আমার এর বিকল্প খোঁজা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। অলরেডি তোমরা অনেকে জানো যে ঢাকা শহরে বেশ কয়েকটি ফ্লাইওভার হয়েছে, আন্ডারপাস হয়েছে। তো এরকম যদি আরো কিছু করা যায়, তাহলে দেখা যাবে ধীরে ধীরে হয়তো আমরা এই প্রবলেমটা কাটিয়ে উঠতে, হয়তো পুরোপুরি কাটাতে পারবো না, কিন্তু অনেকটা কমিয়ে আনতে পারবো। And this brings us to the third reason why the traffic problem is so difficult to solve. এখন বলা হচ্ছে এই যে সমস্যা সমাধানের জন্য যে পথ আমরা খুঁজছি, তো and this brings us to the third reason why the traffic problem is so difficult to solve. এখান থেকে আমরা তৃতীয় কারণ পাচ্ছি যে কেন এই ট্রাফিক জ্যামের সমস্যাটা সমাধান করা এতটা কঠিন। All of these fixes sound easy and obvious, but they come at a cost. তার কারণ বলা হচ্ছে যে এতক্ষণ আমরা যে সহজ পথগুলোর কথা বললাম, যেগুলো আসলে শুনতে বা বলতে সহজ, কিন্তু আসলে করাটা কঠিন, তার কারণ এগুলো প্রচুর ব্যয়বহুল। 1.5 million people drive rickshaws for a living, plus another few 100,000 own and repair them. তো বলা হচ্ছে যে যদি রিক্সা আমরা বাদ দিতে চাই, সেক্ষেত্রে 1 থেকে 1.5 লক্ষ লোক তোমার রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন, এবং এই রিক্সার সাথে কিন্তু আরো বেশ কয়েক হাজার লোক জড়িত আছে, যারা রিক্সা মেরামত তৈরি এই কাজে জড়িত। Government efforts to get people out of rickshaws and into buses and trains are going to attract huge opposition. তো এক্ষেত্রে সরকার যদি পদক্ষেপ নেন যে রিক্সা একদমই বাতিল করবেন, তাহলে দেখা যাবে কি, যে এই যে লোকগুলো রিক্সার উপর নির্ভরশীল, যারা রিক্সা চালিয়ে বা রিক্সা তৈরি বা মেরামত করে জীবিকা নির্বাহ করেন, তাহলে এরা সবাই কিন্তু সরকারের এই পদক্ষেপে বিপরীতে অবস্থান নেবেন। তাহলে দেখা যাচ্ছে কি, যে জিনিসটা কিন্তু আমরা যতটা সহজে বলছি ততটা সহজে কিন্তু বাস্তবায়ন করা সম্ভব নয়। Even increasing bus capacity is more complicated than it sounds. এখন রিক্সা বাদ দিয়ে সবাইকে যদি বাসে চড়াতে চাই, সেটাও কিন্তু আসলে আরো জটিল। তার কারণ কি, যে চাইলেই আমরা সহজে বাসের ক্যাপাসিটি বাড়াতে পারছি না। A 2009 World Bank analysis found 60 separate bus companies in Dhaka. Since the bus companies compete with one another, the drivers have very incentive to drive aggressively and take more passengers than the buses can hold. দেখা যাচ্ছে যে 2009 বিশ্ব ব্যাংকের একটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে ঢাকা শহরে কম বেশি 60টা বাসের
বাস পরিচালনাকারী বিভিন্ন প্রতিষ্ঠান আছে এবং দেখা যাচ্ছে কি যে এই প্রতিষ্ঠানগুলো একে অন্যের সাথে এত প্রতিযোগিতায় লিপ্ত থাকে যে চালকরা কি করেন যে কে কার আগে যেতে পারবেন, কে কত প্যাসেঞ্জার উঠাতে পারবেন, তার ইনকাম তত বেশি হবে। What's more, the public transport isn't all that public. এবং এর সাথে আরো একটা ব্যাপার জড়িত, সেটা কি যে যেগুলোকে গণপরিবহন বলা হয়, যে সাধারণ জনগণের জন্য, কিন্তু সেগুলো আসলে জনগণের জন্য একটাও উপযোগী নয়। Many of the bus companies are owned or linked to political parties or powerful trade union. তার কারণ এই যে বাস পরিচালনাকারী এই কোম্পানিগুলো বা প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই কোনো বড় রাজনৈতিক দল বা এমন কোনো ব্যক্তির আন্ডারে আছে যে আসলে পলিটিক্যালি বা ট্রেড ইউনিয়নের দ্বারা যে খুবই পাওয়ারফুল। দেখা যাচ্ছে যে সেই বাস কোম্পানিগুলোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে চাইলেও অনেক সময় নেওয়া সম্ভব হয়ে ওঠে না। Government efforts to unify or regularize the system would amount to a hostile takeover of all these small companies. এক্ষেত্রে সরকার যদি কোনো পদক্ষেপ নিতে চান তাহলে দেখা যাবে যে এই ট্রেড ইউনিয়নের সাথে বা বাস কোম্পানির মালিকদের সাথে সরকারের একটা সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়ে যায়। The obvious solution is to separate the rickshaws from the cars, from the CNGs, give each of them lanes and lights according to their top speed. এখন কি করা যেতে পারে, এখান থেকে বলা হচ্ছে যে আর একটা সমাধান আমরা করতে পারি যে রিক্সার জন্য আলাদা একটা লেন তৈরি করা, যাতে রিক্সা, প্রাইভেট কার, সিএনজি এগুলোর সাথে কোনোটার সাথে সে জ্যাম ক্রিয়েট না করতে পারে। এবং দেখা যাচ্ছে কি যে প্রত্যেকের জন্য যদি আলাদা আলাদা করে লেন তৈরি করে দেওয়া হয়, যে স্পিড অনুযায়ী যে গাড়ি যেমন স্পিডে চলে তার লেন তেমন। And crucially make car drivers pay the cost of taking up more space on the roads. এবং দেখা যাবে কি যে যদি ব্যবসা সিস্টেমটা এরকম হয় যে যে পরিবহনের জন্য জায়গা বেশি লাগবে তাকে বেশি পে করতে হবে, তাহলে দেখা যাবে যে কি যে রিক্সাওয়ালাকে সেক্ষেত্রে কম পে করতে হচ্ছে, একজন প্রাইভেট কার ওনার যিনি তাকে বেশি পে করতে হচ্ছে, তার কারণ তার জন্য জায়গা বেশি লাগছে। বাট দ্যাট পলিটিক্যালি স্পিকিং ইজ আনরিয়ালিস্টিক। কিন্তু আসলে কি এটা সম্ভব যে তুমি রাস্তায়, তুমি একটা বাসের মালিক, তুমি বাস চালাচ্ছ বলে তোমাকে বেশি টাকা দিতে হবে, আর একজন সাইকেল চালাচ্ছে বলে তাকে কম টাকা দিতে হবে? এটা আসলে বাস্তবে কিন্তু সম্ভব হয় না। কার ওনার্স আর এ স্মল পার্ট অফ দ্য পপুলেশন বাট দে আর দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল। তার কারণ কি, ব্যক্তিগত গাড়ি যাদের আছে তারা সংখ্যায় কম হলেও তারা কিন্তু প্রভাবশালী। আমরা চাইলেই তাদের বিরুদ্ধে কিন্তু সবসময় কোনো স্টেপ নিতে পারি না। এভরি ইয়ার ঢাকা adds an extra 37,000 cars to its already overcrowded roads. বলা হচ্ছে প্রত্যেক বছর অলরেডি ঢাকা শহরে আরো নতুন করে 37,000 এরকম ব্যক্তিগত গাড়ি যুক্ত হচ্ছে। তা দেখা যাচ্ছে কি যে আমাদের রাস্তা কিন্তু বাড়ছে না, কিন্তু প্রতিনিয়ত যানবাহনের সংখ্যা বেড়েই চলেছে। Think about all this from a Bangladeshi politician's point of view. এখন লেখক বলছেন যে এই ব্যাপারগুলো যদি কোনো বাংলাদেশি রাজনীতিকের দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করি তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে। Any attempt to solve the traffic mess means annoying the poor, the middle class and the rich all at once. এখানে পলিটিশিয়ানের কথা কেন বলছেন লেখক, যে পলিটিশিয়ানরা মূলত কি করেন, ওনারা পাবলিককে খুশি করলেই কিন্তু ওনাদের বেনিফিটটা আসে। তো দেখা যাচ্ছে যে ট্রাফিক জ্যাম যদি কোনো পলিটিশিয়ান সলভ করতে চান তাহলে দেখা যাবে কি একই সাথে তিনি পোর, মিডল ক্লাস, রিচ সবাইকেই তার নাড়া দিতে হবে। এখন সবাইকে অখুশি করে তো আর সে টিকে থাকতে পারবে না, পারবে কি? পারবে না। সেক্ষেত্রে দেখা যাবে কি যে ওই ব্যক্তির হয়তো রাজনীতি করাই হবে না, যে জনকল্যাণ করতে গিয়ে দেখা যাবে যে সে এমন একটা বিপদে পড়ে যাবে যে তখন সেই চাচা আপন প্রাণ বাঁচা এমন একটা অবস্থা হবে আর কি। Thanks to the donor, in 2012 the government announced a $2.75 billion plan to build a metro rail system and a 45 million bus rapid transit line from the airport. তো এখানে বলা হচ্ছে কি কিছু দাতাদেরকে ধন্যবাদ দেওয়া হচ্ছে, তার কারণ সরকার অলরেডি 2012 সালে ঘোষণা করেছে একটা মেট্রো রেল চালু করার এবং আর একটা র্যাপিড ট্রানজিট বাসের জন্য, যেটা তোমার সরাসরি এয়ারপোর্ট থেকে চলে আসবে শহরের ভিতরে। ফর রেসিডেন্টস অফ ঢাকা ইট উইল কাম অ্যাজ এ রিলিফ। এখন বলা হচ্ছে যে এই যে এত হ্যাফাজেড কন্ডিশনের মধ্যে এই মেট্রো রেল এবং এই র্যাপিড ট্রানজিট লাইন একটু হলেও ঢাকাবাসীকে একটু স্বস্তি দেবে। Whenever I asked my Bangladeshi colleagues how long it would take to get somewhere, they always gave two answers.
এখানে সেই বাংলাদেশি লেখক আবার কি বলছেন যে আমি যখন আমার বাংলাদেশি কোনো সহকর্মীকে জিজ্ঞাসা করি যে কথার কথা অমুক জায়গায় যেতে কতক্ষণ লাগবে, তখন তারা সবসময় দুইটা উত্তর দেন। উত্তর দুটো কি কি আমরা দেখি। উইদাউট ট্রাফিক মেবি 15 মিনিটস, বাট উইথ ট্রাফিক হু নোজ। দেখো উত্তরটা কিন্তু খুবই মজার। তারা কি উত্তর দেন যে যদি ট্রাফিক জ্যাম থাকে রাস্তায়, যদি ট্রাফিক জ্যাম না থাকে রাস্তায়, তাহলে মেবি 15 মিনিট বা তার কমেও হয়ে যেতে পারে। কিন্তু যদি রাস্তায় ট্রাফিক জ্যাম থেকে থাকে, তাহলে কখন তিনি পৌঁছাবেন সেই 15 মিনিটের রাস্তা, সেটা একমাত্র উপরওয়ালা ছাড়া আর কেউই বলতে পারেন না। তার মানে কি আনসার্টেন একটা ব্যাপার, যে জ্যাম কখন ছাড়বে, কখন গাড়িগুলো আবার আগের স্পিডে চলবে, এটা আসলে কেউই বলতে পারে না। তাহলে এই কথাটা দেখে কিন্তু আমরা আমাদের ঢাকা শহরের যানজটের যে ভয়াবহ অবস্থা, সেটা কি একটা স্পষ্ট ধারণা পাচ্ছি যে আসলে এই যানজটের কারণে আমাদের কিন্তু প্রচুর ক্ষতি হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, জিনিস নষ্ট হচ্ছে, এরকম অনেক কিছুই নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। তো দেখা যাচ্ছে কি যে সমস্যাটা এমন যে আমরা চাইলেই একা সমাধান করতে পারবো না, আবার আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা চাইলেই যেটাকে পুরোপুরি দূর করতে পারবো তা নয়, তবে কিছুটা হলেও কিন্তু আমরা আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ বা এই ট্রাফিক জ্যামের কারণে এই যে হয়রানি, যে কষ্ট বা দুর্দশা, সেটা আমরা একটু হলেও কিন্তু কমাতে পারবো। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। এখানে কিছু স্টেটমেন্ট আছে ট্রু ফলস এবং নিচে কিছু কোশ্চেন্স আছে, তোমরা প্যাসেজের আলোকে এগুলো বাসায় একটু ট্রাই করবে। আগামী দিন আমরা লেসন 3 তে চলে যাব। ততক্ষণ পর্যন্ত সবার জন্য শুভকামনা থাকলো। থ্যাংক ইউ।